নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে বিবাহ কবে হবে, আপনার জন্মছকে বিবাহের যোগ, টাইম অফ ম্যারেজ, বিবাহ কখন হবে, বিবাহের সময় কখন হবে, এই নিয়ে আজকের আলোচনা। আজকের আলোচনায় ঢুকবার আগে আমি কিছু কথা আপনাদের পরিবেশন করব। আমি আমার ভিডিওগুলো জ্যোতিষশাস্ত্রের আঙ্গিকে তৈরি করি। জ্যোতিষশাস্ত্রের বাইরে আমি কোনো একটি কথাও বলি না। আমার যা আলোচনা আমি আন্দাজের উপরে ভিত্তি করে বলি না। আমার কল্পনাপ্রসূত কোনো কথা এখানে আমি বলি না। আজকে যে ভিডিও করব তাতেও তাই, আমি জ্যোতিষশাস্ত্রের উপরে ভিত্তি করেই বিবাহ কখন সংগঠিত হয় তা নিয়ে আলোচনা করব। আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে, আপনাদের ভালো না লাগলে আমি তো আর ভিডিও তৈরি করব না। আপনারা আমাকে একটি মাত্র সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, যাতে আমি নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে মনোবল পাই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যদি আপনারা না করেন তাহলে আমি কার জন্য ভিডিও তৈরি করব? আমার ভিডিও যদি ভালো লাগে একটি মাত্র লাইক, একটি মাত্র সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মনে যদি ইচ্ছা হয় একটা শেয়ারও করে দিতে পারেন। বিবাহের সময় কখন হবে, আমি পর কয়েকটি জিনিস তুলে ধরছি জ্যোতিষশাস্ত্র থেকেই। সপ্তম পতির দশা অন্তর্দশায় বিবাহ হতে পারে। সপ্তম পতিতে যে যে গ্রহ দৃষ্টি দিচ্ছে, সপ্তম পতির উপরে এবং সপ্তম স্থানের উপরে যে যে গ্রহগুলো দৃষ্টি দিচ্ছে তাদের দশা অন্তর্দশায় কিন্তু বিবাহ হতে পারে। রাহু বিবাহ সংগঠিত হওয়ার ক্ষেত্রে ঘটকের কাজ করে। শুক্র এবং রাহুর সংযোগে কিন্তু শুক্রের দেখা গেল শুক্রের দশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে, অথবা শুক্রের অন্তর্দশা চলছে, রাহুর প্রত্যন্ত দশা চলছে, বিবাহ হওয়ার কিন্তু যোগ থাকে। সপ্তম ভাবে যে গ্রহ দৃষ্টি দেয় তার দশান্তর্দশাতেও বিবাহ হতে পারে। সপ্তম পতি কোন একটা রাশিতে ধরুন অবস্থান করছে, সেই রাশির অধিপতি আছে, সেই রাশির অধিপতি গ্রহের দশা অন্তর্দশায় বিবাহ হতে পারে। শুক্র, চন্দ্র বা বৃহস্পতির দশা অন্তর্দশায় কিন্তু বিবাহ হতে পারে। বিবাহের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির একটা বিরাট ভূমিকা আছে। গোচরে যদি বৃহস্পতি দ্বিতীয়, সপ্তমে, নবমে, একাদশের উপর দিয়ে যায়, বিবাহ হওয়ার যোগ থাকবে। গোচরে বৃহস্পতির অবস্থান অনুযায়ী যা বললাম, দ্বিতীয়, সপ্তম, নবম, দশম, একাদশ, এদের উপর দিয়ে যদি যায় তাহলে বৃহস্পতির ওই গোচরের সময় বিবাহ হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকে। সপ্তমপতির সঙ্গে রাহু কেতু দশাতে কিন্তু বিয়ে হতে পারে, বিবাহ হতে পারে। সপ্তমপতির দশা অন্তর্দশায় রাহুর দশা অন্তর্দশা, সপ্তমপতির সঙ্গে রাহু এবং কেতুর দশায় বিবাহ হতে পারে। নবমপতির দশা অন্তর্দশার কথা বললাম, বিবাহ হতে পারে। দ্বিতীয়পতির দশা অন্তর্দশায় বিবাহ হতে পারে। দ্বিতীয়পতি যে নবাংশে অবস্থান করছে সেই রাশির অধিপতির দশান্তর্দশায় বিবাহ হতে পারে। সপ্তমপতি যে নবাংশে অবস্থান করছে সেই রাশির দশান্তর্দশায়, মানে সেই রাশির অধিপতির দশান্তর্দশায় বিবাহ হতে পারে। আবার দ্বিতীয়পতি কোনো না কোনো রাশির উপরে অবস্থান করছে,
তা যেভাবে অবস্থান করবে সেই রাশির অধিপতির দশায় কিন্তু বিবাহ সংগঠিত হতে পারে। শুক্রস্থিত রাশি হতে সপ্তমপতির অন্তর্দশায় বিয়ে হতে পারে। মানে শুক্র যে রাশিতে অবস্থান করছে সেই রাশি, মানে সেই যে রাশিতে অবস্থান করছে তার সপ্তমপতির অন্তর্দশায় কিন্তু বিবাহ হতে পারে। শুক্র যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতির দশায় বিবাহ হতে পারে। তাহলে কি বললাম? সপ্তমপতি, দ্বিতীয়পতি, শুক্র, রাহু, এগুলো বিবাহের ক্ষেত্রে একটা ভালো, যেমন দ্বিতীয়পতি, দশমপতি, একাদশপতির অন্তর্দশায় কিন্তু বিবাহ হওয়ার একটা যোগ থাকে। গোচরে ধরুন চন্দ্রের স্ফুট, তার সঙ্গে সপ্তমপতি স্ফুট যোগতুল্য যে রাশি বা উভয়, মানে ওর ত্রিকোণে যখন বৃহস্পতি আসবে তখন কিন্তু বিবাহের একটা কিন্তু প্রবল সম্ভাবনা থাকে। সপ্তমপতি সপ্তমপতি, লগ্নপতি এবং শুক্রের স্ফুট, এই তিনটে যোগ করুন। যোগতুল্য যে রাশি সেই রাশিতে যখন, বা ওর ত্রিকোণ রাশিতে যখন বৃহস্পতি আসবে তখন কিন্তু তার দশায় কিন্তু ওই সময় বৃহস্পতি যখন আসবে সেই সময় কিন্তু বিবাহের একটা সম্ভাবনা থাকে। গোচরে বৃহস্পতি কোথায় আসলে বিবাহের সম্ভাবনা থাকে তা কিন্তু আমি তুলে ধরছি, এগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। শুক্র যে রাশিতে অবস্থান করে ওই রাশির সপ্তম রাশিতে গোচরে যখন বৃহস্পতি আসবে, শুক্র যেখানে আছে তার অপোজিটে, শুক্র যেখানে আছে তার বিপরীতে, মানে ওর সপ্তমে যে গ্রহ আছে, যে স্থান আছে সেই স্থানে যখন বৃহস্পতি আসবে তখন কিন্তু বিবাহের একটা সম্ভাবনা থাকবে। পঞ্চমে, নবমে, একাদশে গোচরের বৃহস্পতির আগমনের সময় কিন্তু বিবাহের একটা সম্ভাবনা থাকে। চন্দ্রের পঞ্চম, নবম এবং একাদশে যখন বৃহস্পতি গোচর হয় তখন কিন্তু বিবাহের সম্ভাবনা থাকে, সেটা চন্দ্র থেকে গোনা যাবে। লগ্ন, চন্দ্র, রবি, শুক্র এদের মধ্যে যে কোনো একটিতে সপ্তমভাবে বৃহস্পতি গোচরে আগমনের সময় কিন্তু একটা বিবাহের সম্ভাবনা থাকে। সপ্তমপতি যে নবাংশে অবস্থিত সেই নবাংশের ত্রিকোণে গোচরে যখন বৃহস্পতি আসবে তখন কিন্তু বিবাহের একটা প্রবল সম্ভাবনা থাকে। লগ্নপতি যে নবাংশে অবস্থান করছে সেই নবাংশের ত্রিকোণে গোচরে যখন বৃহস্পতি আসবে, এই যে আলোচনা আমি যা আজকে বললাম সব কিন্তু জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বলা হলো। এই জ্যোতিষ শাস্ত্র একটা অথেন্টিক সাবজেক্ট। জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে যাদের অভিজ্ঞতা নেই তারাই এলোমেলো কথা বলে আন্দাজের উপরে ভিত্তি করে। জ্যোতিষ শাস্ত্র কিন্তু একটা অথেন্টিক সাবজেক্ট এবং সত্য। এটা আজকাল রচনা হয়নি, বহু পুরনো শাস্ত্র, মুনি ঋষিদের আমল থেকে চলছে। এখানে যা যা বললাম বিবাহের ক্ষেত্রে কিন্তু তাই হবে। বিবাহ কখন সংগঠিত হবে? আজকে যে আলোচনা তুলে ধরলাম, যা যা বললাম এই সময় অনুযায়ী কিন্তু বিবাহ হবে। কোন কোন গ্রহের অন্তর্দশায় বিবাহ হবে তা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে
তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি নেক্সট দিন, বিবাহ সংগঠিত হওয়ার পর অনেকের ভাগ্যের পরিবর্তন হয়, কারোর ভাগ্য খুব ভালো হয়, কেউ কিন্তু একেবারে ডুবে যায়। কি কারণে, তাই নিয়ে আমি আলোচনা করব। আবার অনেকের অল্প বয়সী বিবাহ হয়, কারোর বেশি বয়সে বিবাহ হয়। বিবাহ নিয়ে আলোচনার শেষ নেই, আমি এগুলো তুলে ধরার চেষ্টা করব। আবার অনেকে অসবর্ণ বিবাহ, মানে একই বর্ণে বিবাহ করে না, কোন কোন যোগ থাকলে এগুলো হতে পারে সেগুলো আমি তুলে ধরব। আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। আপনাদের সবার মঙ্গল কামনা করে, আপনাদের সবার মঙ্গল প্রার্থনা ঈশ্বরের কাছে করে, আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।